আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাই। সালাউদ্দিন সাহেব, আপনি কি নামের পাশ থেকে শিলং শব্দটা কাটাতে চাচ্ছেন? যদি সেই উদ্দেশ্যে এই বক্তৃতা হয় তাহলে ঠিক আছে, অন্যথায় বলবো সালাউদ্দিন সাহেব এভাবে কথা বলা যায় না। আওয়ামী লীগের রাজনৈতিক দাফন হয়ে গেছে। বাংলাদেশের 2024-এর জঙ্গি কোয়ালিশনের অভ্যন্তরীণ ক্ষমতা বন্টনের অংশ হিসাবে সাজানো নির্বাচনের মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে এত দাপটের সাথে কথা বলা যায় না সালাউদ্দিন সাহেব। আওয়ামী লীগের দাফন হয়ে গিয়েছে। আওয়ামী লীগের দাফন হওয়া যেভাবে সম্ভব সেই ধরনের নির্বাচনে ক্ষমতা গ্রহণ করেছেন, সেই ধরনের নির্বাচনে নির্বাচিত হয়ে স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন। 2024-এ জঙ্গি উত্থান হয়নি, বিএনপি করেছে। হ্যাঁ, বিএনপি করেছে, এটা তো আমরাও বলি। যেই জঙ্গি উত্থান হয়েছে সেখানে বিএনপি সবচেয়ে বেশি পেশি শক্তি নিয়োগ করেছে, বিএনপি সবচেয়ে বেশি তার তার নেতাকর্মী নিয়োগ করেছে, এটা কিন্তু আমরা স্বীকার করি। কিন্তু খারাপ কাজে জড়িত হয়েছেন। বাংলাদেশে যে জঙ্গি উত্থান হয়েছে সেই উত্থানে সামিল হয়েছেন। তারপরে একটা পাতানো নির্বাচনের মাধ্যমে ক্ষমতা এসছেন। এখন আপনার গলা অনেক লম্বা হয়ে গেছে। আপনাকে ওরা শিলং সালাউদ্দিন বলে, চরমপন্থীরা। এখন পর্যন্ত তো সেই শব্দ কাটাতে পারেন নাই। আর আপনি বলে দিচ্ছেন যে বাংলাদেশে আওয়ামী লীগের দাফন হয়ে গেছে। আওয়ামী লীগ সম্পর্কে আপনার কিছু জানা আছে? আপনার যে চিন্তার অগভীরতা, আপনার যে শিক্ষা দীক্ষা, আপনার যে রাজনীতি, এটাতে বসে তো আসলে আওয়ামী লীগ চেনার সুযোগ নাই। সালাউদ্দিন সাহেব, একটু ভব্য সভ্য হন। বাংলাদেশে আমরা চাই ভবিষ্যতে একটা বিএনপি আওয়ামী লীগ রাজনীতি সহাবস্থান ঘটুক। অতীতে আপনারা 21শে আগস্টে গ্রেনেড হামলা চালিয়ে সেটা নষ্ট করেছেন। 2006 সালে নির্বাচন ব্যবস্থাকে কলুষিত করে এবং ইলেকশনকে ম্যানিপুলেশনের এমন কোনো পদক্ষেপ নাই যেটা গ্রহণ করেন নাই। সেটা করে বিএনপি আওয়ামী লীগের সহাবস্থান নষ্ট করেছেন। এখনো যদি নষ্ট করতে থাকেন ক্ষমতায় থেকে, দম্ভ ভরে বলেন হ্যাঁ যে আওয়ামী লীগের রাজনৈতিক দাফন হয়ে গেছে, ভবিষ্যতে রাজনীতি করতে পারবেন তো বাংলাদেশে বিএনপির হয়ে? বিএনপি নামক রাজনৈতিক দলটি থাকবে তো? এখন কিন্তু আপনাদের সময়। অতীতে যেই ভুলগুলো করেছিলেন, 21শে আগস্টের গ্রেনেড হামলা চালিয়ে যেই ভুল করেছিলেন, তারপরে 2006 সালে নির্বাচনী ব্যবস্থা কলুষিত করার চেষ্টা করে যেই ভুল করেছিলেন, জিয়াউর রহমান সাহেব জামাতের রাজনীতি নিয়ে এসে যে ভুল করেছিলেন, বছরের পর বছর স্বাধীনতা বিরোধী অবস্থান নিয়ে আপনারা যে ভুল করেছেন, গোলাম আজমকে আপনারা রাজনীতিতে নিয়ে আসেন, পাকিস্তান থেকে রাজনীতি করতে দেন, গোলাম আজমের ছেলেকে আপনারা পোস্ট ফ্যাক্টো প্রমোশন দেন, তাই না? তারপরও আপনাদেরকে আমাদের বলতে হবে আপনারা মুক্তিযুদ্ধের পক্ষের দল, স্বাধীনতার পক্ষের দল। দম্ভ ভরে বলবেন আওয়ামী লীগের রাজনৈতিক দাফন হয়ে গেছে। ভবিষ্যতে এটা করে, এইসব কথাবার্তা বলে ভবিষ্যতে আবার বাংলাদেশে রাজনীতি করতে পারবেন তো সালাউদ্দিন সাহেব? নাকি এখনই নিজেরা নিজেদের রাজনৈতিক দাফন করে ফেলতে চান? আপনার তো ব্যক্তিগতভাবে কোনো সমস্যা নেই, আপনার যথেষ্ট টাকা কড়ি আছে, অনেক আগে আপনার 4 গাড়ি 4 ড্রাইভার। কিন্তু বিএনপি যারা করে, সেই 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 অসংখ্য নেতা কর্মী, সাধারণ মানুষ, তাদের কথা একটু ভাবুন সালাউদ্দিন সাহেব। এখন যত দম্ভ করবেন ভবিষ্যতে আপনাদের নিশ্চিহ্ন হয়ে যাওয়ার সম্ভাবনা তত বাড়বে। আপনি বলেছেন জুলাইতে 600-700 বেশি লোকের খোঁজ পাওয়া যাচ্ছে না খুন হওয়া। সেখানে মিথ্যা কথা বলেন কেন? জুলাইতে তো 600 লোক খুন হয় নাই। আর এই খুন তো সব জঙ্গিরা করেছে। এসব কথা গোপন করে থাকতে পারবেন? সারা পৃথিবী জেনে গেছে। রাজনৈতিক ভুল করবেন না সালাউদ্দিন সাহেব। এখন যত অহংকার করবেন ভবিষ্যতে আপনাদের পরিণতি তত কঠোর হবে, এবং সেটা মোকাবেলা করার মতো ক্ষমতা বাংলাদেশে বিএনপির নাই, জঙ্গিদের আছে, জামাতের আছে, আপনাদের নাই। আপনাদের কোনো ধরনের সক্ষমতা নাই কোনো রাজনৈতিক প্রতিপক্ষকে মোকাবেলা করার। ফলে ভদ্র হয়ে রাজনৈতিক কথাবার্তা বলে, গণতান্ত্রিক কথা বলে, গণতান্ত্রিক পথে
টিকে থাকার চেষ্টা করুন। অগণতান্ত্রিক পথে চেষ্টা করে অতীতে টিকতে পেরেছেন, এখন আর পারবেন না। বাংলাদেশ আর সেই জায়গায় নাই। আপনারা কি বলতেছেন? এত কবরের এক পা চলে গেছে, বদরুদ্দিন উমরের তো 2 পা চলে গেছিল, তারপরও কি মিথ্যা কথা বলে যায় নাই? এতে তো আমি কি বললাম আপনারা বুঝতে চাচ্ছেন না কেন? চিঙ্কুপামদের 3 কাম: আওয়ামী লীগ, বঙ্গবন্ধু, ভারতের বদনাম। এখন ভারতের বদনাম করতে করতে এদের মুখ ব্যথা হয়ে গেছে, বঙ্গবন্ধুর বদনাম করতে করতে এদের মুখ ব্যথা হয়ে গেছে, আওয়ামী লীগের বদনাম করতে করতে মুখ ব্যথা হয়ে গেছে, ভারতের বদনাম করতে মুখ ব্যথা হয়ে গেছে, এখন শেখ হাসিনা এবং তার পরিবার এসে ঠেকছে। এদের কাজ কি? প্রথমে এরা বঙ্গবন্ধুকে বিতর্কিত করেছে, ভারতকে বিতর্কিত করেছে, 71-কে বিতর্ক করেছে, মুক্তিযুদ্ধকে বিতর্কিত করতেছে, শেখ হাসিনাকে বিতর্কিত করতেছে। তাদের কথা হলো যে, অর্থাৎ তারা যেহেতু রাজাকার ছিল, তিনি যার কথাতে এই মহিউদ্দিন আহমেদ যাদের ফরমাইশে তিনি এটা লিখেছেন, তারা প্রত্যেকেই ছিল মুক্তিযুদ্ধ বিরোধী এবং তিনিও ছিলেন চিঙ্কুবাম। আর তিনি যে ভাবটা নিছেন যে তারা ছাড়া আর মুক্তিযোদ্ধা কেউ নাই, আমরাও 2-4 জন মুক্তিযোদ্ধার সাথে কথা বলেছি, কোনটা ঠাড়া পড়া মিথ্যা কথা আর কোনটা মিথ্যা কথা কোনটা সত্য কথা বোঝার কিঞ্চিত আকল আল্লাহ আমাদের দিছে। এই মহিউদ্দিনদের কাজটা কি? আপনারা তো শুরুতেই 2জন বলেছেন যে এরা হচ্ছে ফরমাইশি লেখক। এখন তিনি টাকা পেয়েছেন যে কারণে, পৃথিবীতে কোন ব্যক্তিটা বলতে পারে যে পাকিস্তান, খোদ পাকিস্তানিরাই বলে নাই যে বাংলাদেশে পাকিস্তান বাহিনী ক্ষতি করে নাই, যেটা অরুন্ধতী রয় বলেছে। পশ্চিমবঙ্গের বুদ্ধিজীবী, আর ভুলে গেলাম নামটা আপনার, তাও আবার কে, নেতাজি সুভাষচন্দ্র বসুর ভাতিজি, ভাইয়ের মেয়ে, তিনি বলেছেন 71 সালে আমাদের 25,000 মারা গেছে। আর মহিউদ্দিন আহমেদ বলতেছেন এই দেশে পাকিস্তান আমলে পাকিস্তানিরা দুধের নদী, মদের নদী, মধুর নদী বইতো, ভারত সোভিয়েত ইউনিয়ন এসে এটা ভেঙে দিয়েছে। এই যে ভারত আর সোভিয়েত ইউনিয়ন এসে ভেঙে দিয়েছে, এটা তো জামাতি বয়ান। আমরা তো এটা জানি এটা কার বয়ান, আমরা তো এটা বুঝি, কারণ এটা হচ্ছে জামাতির বয়ান। তার জন্য জামাতিদের একটা স্লোগান হলো, রুশ ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান। এই স্লোগান কে দেয়? এই স্লোগান তো জামাতের, কারণ ভারত এবং সোভিয়েত ইউনিয়ন আমাদের মুক্তিযুদ্ধে সহযোগিতা করেছে। কিন্তু এই মুহূর্তে ভুলে গেছেন, এই মুহূর্তে মহিউদ্দিন সাহেব ভুলে গেছেন যে ইসরায়েল আমাদের সহযোগিতা করেছে। এই কথাটা বলতে তিনি ভুলে গেছেন। তার উচিত ছিল এটাও বলার, তিনি এত ইতিহাস জানেন, এটা কেন জানলেন না? কারণ হচ্ছে এটা জামাতি লিখে দিছে, তারা লিখে তাকে আগে ফুট নোট দেওয়া হয়েছে যে তুমি এটা বলবা, এটা বলবা, এটা বলবা, প্রতি লাইনের জন্য, প্রতি শব্দের জন্য, প্রতি অনুচ্ছেদের জন্য এত টাকা পাবা। আপা একটা দুঃখের কথা বলেছেন যে আওয়ামী লীগ এতদিন সরকারে থেকেও তারা ন্যারেটিভ পয়দা করতে পারে নাই, এই চিঙ্কুবামেরা জামাতিরা আমাদের কি কি ক্ষতি করেছে সেটা প্রতিষ্ঠিত করতে পারে নাই। যদিও তাদের অনেক বুদ্ধিজীবী লেখক, পৃষ্ঠপোষকতা ছিল না যে তা বলবো না, কিন্তু জামাতিরা একটা কলামেই তারা সারা দেশে সেটা প্রতিষ্ঠিত করে ফেলে। একটা বাক্যতাই দেখেন না, টাকলা ফুয়াদকে লাগিয়ে দিয়েছে, আর ওই যে কেসকি বান্দির পোলা, কামের পেটির পোলা, নাটোরের জাহাঙ্গীরের পোলা শাহরিয়ারকে লাগিয়ে দিয়েছে। এরা 2জন সারা দিন মন চাই তাই বলে, দেখলো যেটা বলে তো এই যে স্ট্রিট পিপলকে দখল করে ফেলেছে। এখানে একাডেমিক কিছু তো রাখতে হবে, তার জন্য মহিউদ্দিনকে দেখলো বলাচ্ছে। তারা এগুলো বলবে, তারা শেখ হাসিনা কি করছে করে নাই, তারা কি করছে এটা কিন্তু বলে না। এই মহিউদ্দিনেরা কিন্তু এটা বলে না যে গোলাম আজম 71-এ কি করেছে। এই মহিউদ্দিনেরা কিন্তু এটা বলে না নিজামী সাইদিরা তখন কি করেছে। এই মহিউদ্দিনেরা কিন্তু এটা বলে না যে তাদের পেয়ারা পাকিস্তানিরা তখন কি করেছে, এই দেশে নিজামীরা কি করেছে, তা কিন্তু এরা বলে না। এরা সারাদিন বলবে বঙ্গবন্ধু কি করেছে, তাও নেতিবাচক, মানে বঙ্গবন্ধু কি করেছে, শেখ হাসিনা কি করে নাই, এগুলো তাদের আলোচনা, এটা তো তাদের পরিকল্পনা। এরা এই ন্যারেটিভটা এই জন্য মহিউদ্দিন পয়দা করেছে। এটা কিন্তু তারা এখন জানে যে তারা এটা পয়দা, এটা মার্কেটে খাবে না, এটা আগামী 20 বছর, 15 বছর, 30 বছর পরের জন্য এটা এরা তৈরি করে রাখলো। সেই জন্য মহিউদ্দিনকে দিয়ে এটা বলিয়ে রাখলো। প্রথম আলো অন্ধকারে এটা থেকে গেল, প্রথম আলোর অন্ধকারের ভিতরে এটা থেকে গেল, এই অন্ধকারটাই ছড়াবে। সেই জন্যই ডক্টর হুমায়ুন আজাদ স্যার বলেছিলেন সবকিছু নষ্টদের অধিকারে যাবে। এখন ইতিহাস, সাহিত্য, সঙ্গীত, শিল্প, চলচ্চিত্র, রাজনীতি সবকিছু এখন নষ্টদের অধিকারে। তার জন্যই এই মহিউদ্দিনেরা এত লম্বা লম্বা কথা বলতে পারে বা বলতেছে। তার সাথে একটা বড় কথা, এখানে পৃষ্ঠপোষকতা আছে। আমি বারবার বলি যে পৃষ্ঠপোষকতা একটা ব্যাপার, কিন্তু অনেক বন্ধুরাই আমার স্বীকার করতে চান না। আপনি কি মনে করছেন মহিউদ্দিন আহমেদ শুধু দর্শিক কারণে এটা লিখেছে? না, এর পিছনে পর্দার অন্তরালে পৃষ্ঠপোষকতা রয়েছে। যদি মহিউদ্দিন এটা না বলতো তাহলে আরেকজনকে দিয়ে বলাইতো, সে না বললে আরেকজনকে তো বলাইতো। কিন্তু এরা কম টাকা দিয়ে মহিউদ্দিনকে পাই গেছে, যে দাদা ভাইয়ের একজন তো সিরাজুল ইসলাম চৌধুরীর ব্যাগ টানতে টানতে বর্তমানে বাংলাদেশের এমপি হয়ে গেছে। জি জি, সিরাজুল আলম খান, না সিরাজুল আলম চৌধুরী, সরি সিরাজুল আলম চৌধুরী, সিরাজুল চৌধুরী, ওই যে আপনার আমেরিকার অধ্যাপক, তার ব্যাগ টেনে টেনে একজন কিন্তু এখন মন্ত্রী, তার নাম জুনায়েদ সাকি, তার কথা বলছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, জি, আর সিরাজুল আলম খানের ব্যাগ টানতে টানতে মহিউদ্দিন এখন বুদ্ধিজীবী।
হ্যাঁ। বুঝতে পারছেন? এখন বুদ্ধি ব্যাগটা না সিরাজুল আলম খানের কাপড় চোপড় 2-3 জুতা আগাই দিতেন, এগুলো আমি জানি আর কি, এই জন্য বললাম। যাই যাই, এটা আমি তো আর জানি না, আফজাল সাক্ষী, আমরা ঘটনাও সত্যি সাক্ষী না, আমি গল্প শুনছি এই জন্য বলছি। জি 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 জি, ওই তো সাক্ষী। সাক্ষী আর মানে সুযোগ নাই। আপনি তো লাইভে সেটা বলতে পারবেন না যদি এটা সরাসরি মিথ্যা হইতো, এটা আপনি বলতে পারতেন না, এটা সত্য দেখেই তো বলছেন। যাই হোক, আর আমরা তো আর জামাতি না, আপনি তো আর জামাতি না যে ঠাড়া মারা মিথ্যা কথা আমার কাজ বা আপনার কাজ, তা তো না, লোপাবার কাজও তা না। শুনেন, এই মহিউদ্দিনের খানের কথা হয়ে যে আমার পুরোনো গল্প মনে পড়ে জামালপুরের, মিশা গপ্প করবি মিশা কথা বেলি গায়, মিশা কথা না গেলে গপ্প হইলো। তো তিনি আমাদের এখন গপ্প শোনাইতেছেন, এই জামাতি গপ্প জামাতিদের কাছেই থাকবে। বরং তারা যদি মনে করে এই সমস্ত বলে, শুনেন, সূর্যের দিকে থুতু দিয়ে, সূর্যের আলোকে থুতু দিয়ে আপনি তার যোগ্যতা, তার প্রয়োজনীয়তা আপনি বিলীন করে দিতে পারবেন না, তাকে ঠিকই রাখতে পারবেন না। বঙ্গবন্ধুকে, মুক্তিযুদ্ধকে যতই বিতর্কিত করুক, এই প্রথম আলোর অন্ধকার, মহিউদ্দিন গ্যাং, ওই লাল বদর নীল বদর জাসুদি বাসুদি ফাসুদি যাই হোক, টিঙ্কু মামুকার যাই, জামাতি হোক, হেফাজতে যাই হোক, এরা যত চিৎকার চেঁচামেচি করতেছে, এরা ততই পেছনে পড়বে। এরাই বরং মুক্তিযুদ্ধের পক্ষের মানুষদের এখন ঐক্যবদ্ধ করবে। এরাই বরং মুক্তিযুদ্ধের মানুষদের মধ্যে যে বিভেদ ছিল সেগুলো দূর করতে আমাদের সহযোগিতা করবে। দোয়া করেন যে এরা যেন আরো বেশি বেশি বলে, তাদের মুখোশ আরো উন্মোচিত হোক। আর 2024 সালে 5ই আগস্ট না ঘটলে আমরা তো চিনতে পারতাম না, এদেরকে চিনতে পারতাম। প্রকৃতিতে একটা কথা আছে যে প্রকৃতি অনেক কিছু আমাদের সামনে এনে দেয়, মুখোমুখি করে দেয়। আসলে তো সামনে না, আমাদের প্রকৃতি আমাদের অনেক কিছুর মুখোমুখি করে দেয়। আরে ভাই, আমি নিজে গণজাগরণ মঞ্চে জয় বাংলা স্লোগান যখন আসতে দিতাম, কত লোকে বলছে আমাকে, এই শেখ ফরিদ তুমি জোরে জয় বাংলা বলো না কেন? বাবা রে বাবা, আমি বলতাম ভাই আমার গলার সাথে দেখি আপনাদের গলা মোটা, এমনি আমি জামালপুরে, তার মধ্যে গলা নামের আগে ঠিক আছে, স্লোগান কিন্তু কম দিতে যাই না, কথা হলো জোরে দাও না কেন? সেই লোকগুলো এখন বঙ্গবন্ধুর বিরোধিতা করে, সেই লোকগুলো এখন জয় বাংলা স্লোগানের বিরোধিতা করে, সেই লোকগুলো এখন শেখ হাসিনার ফাঁসি চায়, সেই লোকগুলো এখন জামাতের পক্ষে কথা বলে। কি বলবো আর কি বলবো না বুঝে উঠতে পারি না। বুঝতে পারছেন? এই জুলাই সন্ত্রাসীদের আগমন যদি না ঘটতো, আমরা মহিউদ্দিনদের চিনতাম না। যদি জুলাই সন্ত্রাস না হইতো, আমরা মেজর হাফিজদের চিনতাম না। জুলাই সন্ত্রাস যদি না হইতো, আমরা খালেদ মহিউদ্দিনকে চিনতাম না। জুলাই সন্ত্রাস যদি না হইতো, আমরা ফরহাদ মাজারকে চিনতাম না। জুলাই সন্ত্রাস যদি না হইতো, আমরা সলিমুল্লাহ খানকে চিনতাম না। জুলাই সন্ত্রাস যদি না হইতো, আমরা এই যে প্রথম আলোর যে সম্পাদকের রূপটা আরেকবার আমরা তো আগেই চিনি, এই রূপটা আরো প্রকাশিত হতো না, আমরা চিনতাম না। জুলাই সন্ত্রাস যদি না হইতো, আমরা এইবার দাড়ি ছাড়া রাজাকার চিনতে পারতাম না। জুলাই সন্ত্রাস যদি না হইতো, আমরা এইবার ক্লিন শেপ রাজাকারদের চিনতে পারতাম না। এটা হয়েছে বলে চিনতে পারছি, বলতে পারবো। আর যারা মুক্তিযুদ্ধের চেতনাটা কি? চেতনা হচ্ছে আপনাকে কোনো বিষয়কে ধারণ করতে হবে। আপনি মুক্তিযুদ্ধ করলেই আপনি মুক্তিযোদ্ধা হয়ে যাবেন, তাহলে তো আর মেথর একটার জামাতে যাইতো না, তাহলে তো আর কর্নেল শাহিনুর সারাদিন বঙ্গবন্ধুরে গালি দিত না। কোন লোক কোনো কিছু, যেমন এখন যদি আপনি বলেন কেউ ইতিহাসে দেখাইতে পারে আমার ভাবির পোলারা তো মুক্তিযুদ্ধের পক্ষে ছিল, কিভাবে? যে তারা বলতো তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা, বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, কি সারা বাংলায় খবর দে, রাজাকারদের খবর দে, এই স্লোগান কি আমার ভাবির পোলারা দেয় নাই? এই যে আপনি বললেন যে মুক্তিযোদ্ধা, তাহলে এখন তো আমার ভাবির পোলারা বড় ছাত্রলীগ, আমার সে বড় আওয়ামী লীগার, আমার সাথে বড় আওয়ামী লীগের দোষর শেখ হাসিনার দালাল, ভারতে দালাল যায়। কিন্তু রিয়ালিটি কি? রিয়ালিটি হইলো যখনই 2024 সাল আসলো, 5 আগস্ট আসলো, তাদের আসল চেহারাটা বেরিয়ে পড়লো। তারা কি করলো? বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই বলে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙলো, বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই বলে বঙ্গবন্ধুর 32 নম্বর বাড়ি ভাঙলো, মুজিবের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই রাজাকারদের কবর দে বলে 72 সংবিধানকে কবর দিতে আসলো। তাই স্লোগান দিলেই আপনি তার সর্বশেষ কার্যক্রম আপনাকে দেখতে হবে। আচ্ছা, মহিউদ্দিনেরা যাই বলুক, তার সর্বশেষ কার্যক্রমকে আপাজিটে বলছে এরা হচ্ছে ট্রেইটর, যত্ন করবে। একটা হলো যারা রাজাকার আলবদর, তাকে একটা আদর যত্ন করবে, আরেকটা হলো যারা আমরা মুক্তিযুদ্ধের পক্ষে, তারাও আমরা আদর যত্ন করবো। কিন্তু আদর যত্নটা দুই রকম হবে, পরস্পর বিরোধী হবে। নিশ্চিত থাকতে পারেন, এই মহিউদ্দিনেরা নিজেদের যত চালাক মনে করে, তারা কিন্তু তত চালাক না। এরা নিজেদের যত শক্তিমান মনে করে, তত শক্তিমান কিন্তু না। এরা নিজেদের যত বুদ্ধিমান মনে করে, তারা কিন্তু তত বুদ্ধিমান না। এক মাকে কিন্তু শীত যাবে না। এই মহিউদ্দিনেরা কিন্তু ধরা পড়ে গেছে। এরা কিন্তু তাদের পাতা ফাঁদেই তারা পড়ে গেছে। শুনেন, এই দেশে মুক্তিযুদ্ধ এত শক্তিশালী যে জামাতিদের বলতে হয় যে তাদের বাপদাদা মুক্তিযোদ্ধা ছিল, জামাতের আমিরকে বলতে হয় আমার পরিবার মুক্তিযোদ্ধা। তার মানে আপনি মুক্তিযুদ্ধ স্বীকার করতে পারছেন না। এই মুরদ আপনার নাই, কোনোদিন হবেও না। তাই মহিউদ্দিন আর এই দেশের টিক্কা খান পারে নাই, ইয়াহিয়া খান পারে নাই, ভুট্টো পারে নাই, গোলাম আজম পারে নাই, নিজামী পারে নাই, সাইদি পারে নাই, জামাতের আমির পারতেছে না, 6টা ব্যাংক পারতেছে না, সারা বাংলাদেশে 64টি ইসলামিক ব্যাংক পারতেছে না, ইসলামী ব্যাংক হসপিটাল পারতেছে না, সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটে থাকা 600 ইসলামিক ব্যাংক পারতেছে না, আরো 6টি ব্যাংক তাদের ইবনে সিনা পারতেছে না। ওই মহিউদ্দিন পারবে? আমরা মারা গেছি নাকি? এই বাংলাদেশে আবার বলে রাখি, জীবিত বঙ্গবন্ধুর চাইতে মৃত বঙ্গবন্ধু অনেক শক্তিশালী।
তার প্রমাণ কিন্তু বারবার দিয়েছে। তাই মহিউদ্দিনেরা বারবার এরকম পানের জলে ভেসে গেছে, এরা ভেসে যাবে, এদের আমরা থোড়াই কেয়ার করি। আর আপনি যেটা বললেন, যে কোনো সময় তাকে আদর আপ্যায়ন করা হবে। আদর আপ্যায়ন দুই ভাবেই হবে, জামাতেরও আপ্যায়ন করবে, জামাত বিরোধীরাও তাকে আপ্যায়ন করবে। দেখা যাক কোন আপ্যায়ন তার আগে আসে আর পরে আসে, সেটা আমাদের অপেক্ষা করতে হবে আপ্যায়ন। জি জি, আপা যে কবির কথা বললেন, সেই কবির এটা আমি আপনাদের শোনাই আগে। ফয়েজ আহমদ ফয়েজের তিনি লিখেছেন, যেটা বাংলাতে আসছে, হাম কি ঠহরে আজনবী ইতনি মুলাকাতোं के बाद फिर बनेंगे आशाना कितनी मुलाकातों के बाद। তিনি খুব দুঃখ করে এটা বলেছিলেন যে এই দেশে এত এত নির্যাতন নিপীড়ন হয়ে গেছে যে তাদের সাথে তার দেখা হইলে মোলাকাত হইলেও আর কাজ হবে না। তার ঢাকানে একটা কবিতা আছে, কেন তিনি লিখেছেন সেখানে আপনাকে বলে, আপাতত এটা বললেন, ওইটা ওই কবিতার অংশ। ঢাকা নিয়ে তিনি একটা কবিতা লিখেছেন, কম কম দুঃখে না, এই দেখেন ওইখানেই উনি আপা যে কবিতা লিখেছেন ঢাকা সে वापसी के पर, তিনি একটা কবিতা লিখেছিলেন, हम के ठहरेंगे अजनबी इतने मदारातों के बाद फिर बनेंगे आशाना कितनी मुलाकातों के बाद, कब नजर में आएंगी बेदाग जज्बे की बहार, खून के धब्बे धुलेंगे कितनी बरसातों की बात, थे बहुत बेदर्द बेदर्द মানে খুব কঠিন খুব কষ্টের, थे बहुत बेदर्द लम्हे खत्मे दर्द इश्क के, थी बहुत থি মানে এগুলো ছিল আগে বাংলাদেশে, এগুলো ছিল, সেগুলো নষ্ট করছে পাখানাদাররা। থি বহুত সে মেহর সুবহে মেহরবা রাতোं के बाद, দিল তো চাহা পর শিকস্তে দিল, মানে দিল ধ্বংস করে, শিকস্তে দিল পরাজিত হওয়া, ধ্বংস করে দেওয়া, দিল নে মহলত হি না দি, সময় দেয়নি, কুছ গিলে শিকোয়া ভি কর লেতে মুনাজাতে के बाद, उसने हमें कहने गए थे फैज जा सदका किए, অনকহি হি রহ গহি ও বাত সব বাতও কি বাত। এত কিছু বলার পরে কোনো কথা বলা হয় নাই। তিনি ঢাকা থেকে ফিরে গিয়ে, অর্থাৎ তিনি যে ৭১-এ আগে ছিলেন বাংলাদেশে, ঢাকায় এসে ৭৪-এ গিয়ে এই কবিতাটা লিখেছিলেন। কত বেদনা নিয়ে তিনি এটা লিখেছেন। একটা কবিতা লিখেছিলেন ৭১-এ আর একটা ৭৪-এ, দুইটা কয়েকটা কবিতা আছে তার মুক্তিযুদ্ধ নিয়ে। এই মহিউদ্দিনের এত বড় বুদ্ধিজীবী, এটা কি তারা পড়ে নাই? আপনি অনেকদিন পর মনে করে দিয়েছেন ফয়েজ আহমদ ফয়েজের কবিতাটা, ধন্যবাদ আপনাকে। আমি এটা উর্দুটাই, কারণ বাংলায় বললে তো আবার রাগ করে, এই জন্য উর্দুটাই পড়ে শোনাই দিলাম আর কি, কারণ আজকাল তো আবার সংসদে উর্দু চলে, এই জন্য আপনার এখন শোনাই দিলাম। ভালো থাকবেন। আর মহিউদ্দিন আহমেদের মতো লোকেরা যত চেষ্টাই করুক, তেলা পোকা আর জোনাকি, মানে আর বলি তেলা চোরা আর জোনাক পোকা যতই চেষ্টা করুক, চাঁদ সূর্যকে ঠেকাই রাখতে পারবে না, আর বঙ্গবন্ধুকে ঠেকাইতে পারবে না, পারবেই না। বরং আবারও বলি, আর তারা এগুলো করার কারণে মুক্তিযুদ্ধের পক্ষের মানুষগুলো ঐক্যবদ্ধ হবে, মানুষ নতুন করে হিন্দুদের গালি দিবে। এটাই বাংলাদেশের মানুষ, বিশেষ করে বাংলাদেশের মুসলমানদের চরিত্র। এখন আপনি এটা কি করবেন? এই যে দেখেন, সারাদিন গালি দিল, আবার শুভেন্দুর জন্য আম পাঠায়, 7 স্টার খাই ফেলবে, কলকাতা দখল করবে, আবার আমও পাঠায়। বাংলাদেশের মানুষের চরিত্র বোঝা বড় মুশকিল। জি, এটা মজার একটা তথ্য পাওয়া গেল যে আপনি কালকে আপনি খেয়াল করছেন, চীনা অ্যাম্বাসেডার বাংলাদেশে, উনি মিডিয়াকে বলেছেন বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে কেউ হস্তক্ষেপ করলে এটা মেনে নেওয়া হবে না। হ্যাঁ, এটা মূল কারণটা হচ্ছে তারেক রহমান যখন চীনে যায়, তার আগের দিন ছুটির দিনে আমেরিকান অ্যাম্বাসেডার পররাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করে সতর্ক করছে তারা। এই সতর্ক করার কারণে তারেক রহমান সফরে গিয়ে তিস্তা ব্যারেজের কথা তুলেই নেই, কারণ তিস্তা ব্যারেজের নামে, নিরাপত্তার নামে চীন ওখানে বসে থাকবে, এটা আমেরিকা কোনোভাবে সহ্য করবে না। আর সর্বশেষ বাণিজ্য চুক্তি যেটা, আমেরিকার সাথে কথা না বলে, আমেরিকার অনুমতি না নিয়ে বাংলাদেশ কোনো কিছু করতে পারবে না। ঠিকই বলেছেন। এবং সেই চুক্তিতেই আছে যে আমেরিকার স্বার্থ বিরোধী কোন যে দেশ কাজ করে বা কোনো চুক্তি করতে পারবে না বাংলাদেশ। তো আমেরিকার সাথে চীনের কি সম্পর্ক আমরা জানি, এবং পরিণতি কি হবে তাও আমরা জানি। জি, এমন এক বিষয়টা মনে করেন, এই যে চীনের অ্যাম্বাসেডারের বক্তব্যের পরে অনেকে খুব সাধারণভাবে মনে করছিল এটা ভারতকে বলতেছে। না না, ভারতকে বলেন, এটা আমেরিকা। চায়না কখনোই ভারতের সাথে ঝামেলায় যাবে না, বরং আমেরিকা। জি জি জি, অজিত দোভালের সাথে চীনের পররাষ্ট্রমন্ত্রী বৈঠক করছে কয়েকদিন আগে, এবং ভারতে সবচেয়ে বেশি মানে চীনের রপ্তানি, চীনের সাথে ভারতের বাণিজ্য, বিশাল বাণিজ্য। কিন্তু সেটা একজন লিখেছেন আপনার এখানে যে ভিসা ইজ মেবি ইজ এ ওয়ে অফ রিক্রুটিং ফ্রিডম ফাইটার্স। আমি আপনার সাথে
হতে পারে, কিন্তু আমি এটা একমত না, এটা 5-10% সম্ভাবনা রয়েছে। এটা মনে হয় না এটা। কারণ কোন দেশের মানুষকে যদি আপনি ফ্রিডম ফাইটার বানাইতে চান, এর জন্য তার ভিসার দরকার নাই। যদি প্রতিবেশী রাষ্ট্র হয়, 71-এ কিন্তু ভিসা লাগে নাই, 71-এ ভিসা ছাড়াই ফ্রিডম ফাইটার বানানো হয়েছে বা হচ্ছে, ওটা চাইলে এটা অন্য বিষয়। আমার ধারণা কিছু বিষয় আছে যেগুলো বলা যাবে না কেন ভিসাটা দিয়েছে, তাহলে যাক ওটা বলতে চাচ্ছি না প্রিয় দর্শক। আমি ঠিক এটা আমি গবেষণা করে বের করেছি, তাদের সাথে কথা বলেও আমি নিশ্চিত হয়েছি আমার গবেষণার সাথে, যারা ভারতের পলিসি মেকার তাদের সাথে কথা হয়েছে, আমার মিলে গেছে ওই পলিসিগুলো, ওইগুলো সঙ্গত কারণে এখানে বলা যাচ্ছে। অনেক কিছু বুঝে নিতে হবে কেন দিয়েছে বিষয়টা, দিয়েছে ভিন্ন কারণে, কারণ এই বাংলাদেশে কিছু মানুষ বিপদে পড়বে, তাদের স্মরণের জন্য এটা করেছে। আর কিছু বললাম না, সমাজদারকে ইশারা। এবং আরেকটা বিষয় ভয় পাচ্ছে অনেকেই যে আওয়ামী লীগের লাইন তো এখন পর্যন্ত কোনো যুদ্ধের কোনো লাইন টেন না। আওয়ামী লীগের গণতান্ত্রিক দল গণতান্ত্রিক পন্থায় সে রাজনীতি করতে চাইছে। একটা ভয় পাচ্ছে অনেকে, এই তারেক রহমান এই যে আওয়ামী লীগকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে দেরি করলে বা এই নির্যাতন চলতে থাকলে আওয়ামী লীগের নিয়ন্ত্রণের বাইরে আওয়ামী লীগের কোন একটা গ্রুপ মানে অস্ত্র হাতে নিতে পারে সেটা। আমি আপনার সাথে একমত, যদি এইভাবে চলতে থাকে। আমার ধারণা এইভাবেই চলবে, কারণ জামাত এদের বুদ্ধি দিয়েছে, পাকিস্তান বুদ্ধি দিয়েছে, আওয়ামী লীগ নিষিদ্ধ রাখা, ছাত্রলীগ নিষিদ্ধ রাখা। আমার ধারণা এইভাবে চলতে থাকলে আর কয়েক মাস ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি কোনো না কোনো গ্রুপের পক্ষ থেকে অস্ত্র হাতে তুলে নেবে বাধ্য। তারা চোখের সামনে মাকে দর্শন নিতে দেখবে, চোখের সামনে বোন দর্শন নিতে দেখবে, চোখের সামনে ভাগ্নি দর্শন হবে, চোখের সামনে ভাস্তি দর্শন হবে, খালা দর্শন হবে, মানুষ বসে থাকবে? কেন এটা আশা করেন? মানুষ ধরে নিবে তখন, উপায় নাই। আওয়ামী লীগ তো গণতান্ত্রিক দল, কিন্তু আওয়ামী লীগকে গণতান্ত্রিক রাখতেছে না। আওয়ামী লীগকে বলেছি তো আমি, আওয়ামী লীগকে ধাক্কাইতে ছাত্রলীগকে ধাক্কাইতে যুবলীগকে ধাক্কাইতে বিপ্লবী দলে পরিণত করতেছে। এরা অস্ত্র হাতে তুলে নিবে, কারো ঘোষণার অপেক্ষা করবে না। আপনাকে একটা বলে দেই কথা, আমি জননেত্রী শেখ হাসিনা ডিসেম্বর মাস ঘোষণা করেছে, ডিসেম্বর মাসে বাংলাদেশে বহু কিছু ঘটে যাবে। এরা সেটা যদি আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়, তাও ঘটবেই, আওয়ামী লীগ বসে থাকবেন। আর এরা নিষেধাজ্ঞা তুলে নিবেন আর আওয়ামী লীগও বসে থাকবেন। এটা অনেকেই বলে যে এখন তো বঙ্গবন্ধুর মতো নেতা নেই, কারটাকে ঝাঁপিয়ে পড়বে। সময় এবং ইতিহাস নেতা পয়দা করে, এটা মনে রাখতে হবে। বঙ্গবন্ধুর সাথে বড় বড় নেতা ছিল তখন, মৌলানা ভাসানী কম বড় নেতা ছিল না, তার আগে মানুষ আসে নাই। বঙ্গবন্ধু সময়ের সৃষ্টি, আবিষ্কার না, আবার বলতেছি সৃষ্টি। আবিষ্কার ছিল মৌলানা ভাসানীর, বঙ্গবন্ধু। যদিও বঙ্গবন্ধু পরবর্তীতে মৌলানা ভাসানীর সমস্ত কার্যক্রম বিতর্কিত, বঙ্গবন্ধুর বিরুদ্ধে চলে গেছে, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে চলে গেছে, কোনো সন্দেহ নেই। কিন্তু বঙ্গবন্ধু ছিলেন আবিষ্কার,